2026 সালের বিধানসভা নির্বাচনে কি তাহলে বিজেপির আর শেষ রক্ষা হলো না? বিজেপি কি তাদের হারানো রাজনৈতিক শক্তি আর উদ্ধার করতে পারবে না? এটাই এখন হচ্ছে লাখ টাকার প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে। যখন এই প্রশ্নটা বিজেপির ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে, তখন বিজেপির কফিনের শেষ প্রলেপটি কি তাহলে অভিজিৎ গাঙ্গুলি পুঁতে দিলেন? কেন বললাম কথা? এই কথা বলবার জন্যই নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি প্রিন্স মণ্ডল আপনাদের কাছে একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি। আপনাদের মধ্যে মনে হতে পারে বিজেপি সম্পর্কে অভিজিৎ গাঙ্গুলির যে মন্তব্য, সেই মন্তব্য নিয়ে ইতিমধ্যে বহু প্রতিবেদন হয়েছে, তা সত্ত্বেও কেন আমি আবার আরেকটি প্রতিবেদন নিয়ে এলাম, আপনাদের আগ্রহ হারাতে পারে। কিন্তু আমি বিজেপির অভিজিৎ গাঙ্গুলি যে কথা বলেছেন সে কথা নিয়ে আমি একটু ভিন্ন ধরনের আমার এই প্রতিবেদনে থাকবে। সেই কারণেই আপনাদের বলবো প্রতিবেদনটি সম্পূর্ণ দেখে আপনাদের কাছে যদি গ্রহণযোগ্য বলে মনে হয় প্রতিবেদনের কথাগুলো প্রচুর মানুষের কাছে পৌঁছে দিন, এবং প্রতিবেদন শেষে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসি প্রতিবেদনের মূল বিষয়। এখন বিজেপির কফিনের শেষ পেরেকটি যে অভিজিৎ গাঙ্গুলি পুঁতে দিয়েছে কিনা সে প্রশ্নটি আমি তুলে দিলাম, এর নির্দিষ্ট কারণ আছে। আচ্ছা, বিজেপি সম্পর্কে অভিজিৎ গাঙ্গুলি যে মন্তব্যটা করেছেন সে মন্তব্যটাকে নিয়ে বেশি কাটাছেঁড়া হয়েছে যে বামপন্থীরা যে অভিযোগ করে থাকে যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে একটি গোপন বোঝাপড়া রয়েছে, এই বোঝাপড়া যে মানুষের মধ্যে একটি বিশ্বাসের জায়গা তৈরি করতে পেরেছে বামপন্থীরা, সেই কথাটাকেই বিজেপি অভিজিৎ গাঙ্গুলি আরো উস্কে দিলেন। হ্যাঁ, একথা তো ঠিক। বিজেপির সাংসদ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে কথা বলেছেন তাতে প্রমাণিত হয় এবং এটা প্রকাশিত হয় যে বিজেপি এবং তৃণমূলের একটি গোপন বোঝাপড়া আছে। এটা কিন্তু তার কথার মধ্য দিয়ে এটা খুঁজে পাওয়া যায়, একথা ঠিক। কিন্তু তার সঙ্গে সঙ্গে একথা তিনি বলেছেন, আপনারা জানেন যে হচ্ছে বিজেপির দিল্লিওয়ালারা, দিল্লির যে সমস্ত নেতারা রয়েছেন, বিশেষ করে অবাঙালি নেতা, তারা কি তৃণমূল কংগ্রেসকে হারাতে চায় পশ্চিমবঙ্গে থেকে? এটা নিয়েও কিন্তু একটি প্রশ্ন তুলে দিয়েছেন। আচ্ছা, তাহলে অভিজিৎ গাঙ্গুলি কেন তৃণমূলকে হারাতে চান? আপনাদের মনে থাকবে নিশ্চিতভাবেই অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি হিসেবে তার এখনো বিচারপতির মেয়াদ বেশ কিছুদিন থাকা সত্ত্বেও তিনি তৃণমূলের প্রতি অতিষ্ঠ হয়ে যে বিচারপতির পদ থেকে তিনি পদত্যাগ করেন এবং তিনি বিজেপি নামক রাজনৈতিক দলে প্রবেশ করেন। তিনি মনে করেছিলেন বিজেপি একমাত্র পারে তৃণমূলকে রাজনৈতিকভাবে দুর্বল করতে, অর্থাৎ বিজেপি তৃণমূলের একমাত্র বিকল্প, এটা বিজেপি অভিজিৎ গাঙ্গুলির মনের মধ্যে এই ধারণাটা বাসা বেঁধেছিল। সেই কারণে তিনি বিজেপিতে গিয়েছিলেন। কিন্তু অল্প দিনের মধ্যেই যে অভিজিৎ গাঙ্গুলির মোহভঙ্গ হবে, এটা মনে হয় অভিজিৎ গাঙ্গুলি নিজেও কখনো ভাবতে পারেননি, এটা আমার ধারণা। সেই কারণে তিনি এ প্রশ্ন তুলেছেন যে কেন্দ্রের বিজেপি তৃণমূলকে পরাজিত করতে চায় কিনা তার সন্দেহ তৈরি হয়েছে, তিনি প্রশ্ন তুলে দিয়েছেন। আর আদপে তো তাই। অভিজিৎ গাঙ্গুলির এই যে প্রশ্নটি, এর মধ্যে তো তার একটা সত্যতা খুঁজে পাওয়া যায় যদি আপনি খোঁজ করার চেষ্টা করেন। কেন বললাম এই কথা? দেখুন, যে অভিযোগে চাকরি ছেড়ে বিজেপিতে ঢুকেছিলেন সেই দুর্নীতির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ, যে দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের প্রায় সর্বস্তরের মানুষ, তৃণমূলের নেতা মন্ত্রীরা ছাড়া সাধারণ তৃণমূলের কর্মী সমর্থকরা থেকে শুরু করে সমস্ত অংশের মানুষ, তারা গভীর সংকটের মধ্যে নিমজ্জিত হয়েছে বলেই মনে করা হয়। সেই দুর্নীতি, সারদা দুর্নীতি থেকে শুরু হয়েছে শিক্ষা দুর্নীতি থেকে পর্যন্ত, তার মধ্যে একাধিক দুর্নীতি, গরু বালি পাচার থেকে শুরু করে স্বাস্থ্য দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতি, খাদ্য দুর্নীতি, এই দুর্নীতির কারণে রাজ্যের সমস্ত অংশের মানুষ ক্ষতিগ্রস্ত, সংকটের মধ্যে নিমজ্জিত হয়েছে। এখান থেকে মানুষকে উদ্ধার করবার জন্যই সম্ভবত যেটা মনে করা হয় অভিজিৎ গাঙ্গুলির বিজেপিতে যোগ। তিনি, তার প্রতি মানুষের একটি আস্থা সব তৈরি হয়েছিল, সেই আস্থার কারণেই তিনি জয়লাভ করেছিলেন বিজেপির টিকিটে এবং সাংসদ হয়েছিলেন। কিন্তু যে কথা বলেছেন ওই দিল্লির বিজেপিওয়ালাদের মানসিকতা,
যদি তাই হতো, দিল্লির বিজেপিরা যদি তৃণমূলকে পরাজিত করতে চাইতো, তাহলে পরে তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির অভিযোগে তৃণমূলের একাধিক স্তরের নেতা, উঁচু বড় বড় ছোট নেতারা তারা গ্রেপ্তার হলেন। এমনকি প্রাক্তন মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছিলেন। অভিজিৎ হচ্ছে আপনার জ্যোতিপ্রিয় মল্লিক থেকে পার্থ চট্টোপাধ্যায়, একাধিক বিধায়ক তারা গ্রেপ্তার হয়েছিলেন। আজকে প্রত্যেকেই তারা জামিনে মুক্ত। আজকে দিল্লির মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তাদের বিরুদ্ধে অভিযোগের কারণে তারা গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আচ্ছা, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যে অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন, তার থেকে কি আমাদের রাজ্যের যে শিক্ষা দুর্নীতি এটা কম গুরুত্বপূর্ণ? সারা বিশ্বে এমন একটি দুর্নীতি দেখা যায়নি যে দুর্নীতি হচ্ছে একটি রেকর্ড তৈরি করেছে, যে দুর্নীতির কারণে হচ্ছে হাজার হাজার মানুষ আজকে পথে বসেছে। আরো কিছু মানুষ হচ্ছে পথে বসতে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে 26,000-এর চাকরি চলে গেছে, আরো প্রায় 32,000-এর চাকরি যাবে কি যাবে না সেটা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। সেই দুর্নীতির অভিযোগে দুর্নীতির তদন্তের ভার ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে। কেন্দ্রীয় সরকারে কারা আছে? বিজেপি নেতৃত্বাধীন সরকার। যে বিজেপি সরকারের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী, বিজেপির একজন প্রধান মুখ। স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে অমিত শাহ। তাহলে পরে বিজেপি সরকার রয়েছে কেন্দ্রে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই তদন্তগুলো চালাচ্ছে। আজও পর্যন্ত একজন অপরাধী যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রমাণ করতে পেরেছে? দুর্নীতি হয়েছে এটা তো প্রমাণিত। তাহলে দুর্নীতি কারা করলো, কারা দুর্নীতির সঙ্গে জড়িত? যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে শাস্তির ব্যবস্থা এখনো কেন্দ্রের বিজেপি সরকার চলছে। সেই কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি পশ্চিমবঙ্গের পক্ষে একজনকেও দুর্নীতিতে অভিযুক্ত অপরাধীর শাস্তির ব্যবস্থা করতে পারেনি। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটি প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে, বিজেপি কি সত্যি সত্যি চায় তৃণমূলকে পরাজিত করতে? কারণ বিজেপির বিরুদ্ধে আরেকটি অভিযোগ আছে, তারা বাঙালি বিরোধী। আর এই দুর্নীতির কারণে অধিকাংশ বাঙালিরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে এই ক্ষতিগ্রস্ত বাঙালিদের হচ্ছে খানিকটা সুরাহা দেবার জন্যে, বাঙালিরা যাতে খানিকটা হলে সুরাহা পায়, খানিকটা হলে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে যে এই দুর্নীতিতে অভিযুক্ত যারা তারা শাস্তি ব্যবস্থা করুক অন্ততপক্ষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেটা করতে ব্যর্থ হলো বলেই মনে করা হচ্ছে এই কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। স্বাভাবিকভাবেই বিজেপির প্রতি মানুষ ক্ষুব্ধ। যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডির প্রতি মানুষের প্রশ্ন তৈরি হয়েছে তাদের তদন্তের গতি প্রকৃতি থেকে, স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকারের প্রতি মানুষের মধ্যে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তাহলে সত্যি কি বিজেপি চায় তৃণমূলকে হচ্ছে দুর্বল করতে রাজনৈতিকভাবে? এই প্রশ্নটাই কিন্তু অভিজিৎ গাঙ্গুলি তুলে দিয়েছেন। তার মানে একটা কথা প্রকাশ হয় এর মধ্য দিয়েই যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটি গোপন বোঝাপড়া রয়েছে, এ কথাটাও কিন্তু খানিকটা প্রকাশিত হচ্ছে অভিজিৎ গাঙ্গুলির এই কথার মধ্য দিয়ে, এটা বলেই মনে করা হচ্ছে। সিপিএম বারবার ধারাবাহিকভাবে মানুষের কাছে এই কথাটাই তুলে ধরতে চেয়েছে যে বিজেপি এবং তৃণমূলের একটি গোপন বোঝাপড়া রয়েছে। কি দিয়ে বোঝা যায়? আমি দুর্নীতির কথাগুলো বললাম, আর একটা বিষয় হচ্ছে এই দুর্নীতির কারণে হচ্ছে যখন এই তৃণমূল কংগ্রেস সংকটের মধ্যে পড়ে, সংকটে নিমজ্জিত হয়, বিপর্যয়ের সম্মুখীন হয়, তখন বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে বিভিন্ন ইস্যু নিয়ে বিভ্রান্তিমূলক ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে আসে হচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গের বুকে, সেটাকে হাতিয়ার করে মানুষকে বিভ্রান্ত করে এবং তৃণমূলকে খানিকটা অক্সিজেন যোগাবার জন্য বলেই মনে করা হয় এই ইস্যুগুলোকে নিয়ে আসে। আর সেখান থেকে তৃণমূল কংগ্রেস খানিকটা অক্সিজেন পেয়ে আবার মানুষকে বিভ্রান্ত করে তারা শক্তি বৃদ্ধি করে। আর তৃণমূল যদি শক্তি বৃদ্ধি করে, স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের বুকে বিজেপি তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পারবে। এটাই তো হচ্ছে বামপন্থীরা বা সিপিএম পার্টি ধারাবাহিকভাবে মানুষের মধ্যে প্রচারটা করেছে, মানুষকে বিশ্বাস অর্জন করাতে পেরেছে। তাহলে পরে যখন হচ্ছে তৃণমূল বিপদে পড়ে বা সংকটের মধ্যে বা বিপর্যয়ের সম্মুখীন হয়, তখন এই তৃণমূলকে অক্সিজেন জোগাবার জন্যই, যেমন 2021 সালে এনআরসি সিএএ নিয়ে এসে হিন্দু মুসলমানের রাজনীতি করেছিল বলে অভিযোগ বামপন্থীর বা সিপিএম পার্টির, এবারেও
সেই একই প্রক্রিয়া নিয়েছে। গত 5 বছরে তৃণমূলের বিরুদ্ধে যে সীমাহীন দুর্নীতির অভিযোগ, যার ফলে রাজ্যের মানুষ সংকটাপন্ন, দুর্দশাগ্রস্ত। আবার রাজ্যের মানুষ তৃণমূলকে ছেড়ে কাতারে কাতারে মানুষ বামপন্থীদের দিকে চলে আসছে, বামপন্থীরা শক্তিশালী হচ্ছে। বিজেপি এবার বুঝতে পারলো, যদি তৃণমূলকে যদি রক্ষা করা না যায়, তৃণমূল যদি বিপর্যয়ের মধ্যে পড়ে, তৃণমূল যদি রাজনৈতিকভাবে খানিকটা হলে দুর্বল হয়, তাহলে পশ্চিমবঙ্গে বামপন্থীরা শক্তিশালী হবে। বামপন্থীরা শক্তিশালী হলে বিজেপির বিপর্যয়। সেই বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে গিয়ে এবারেও এসআইআর কে কেন্দ্র করে আবার সেই বিভ্রান্তিমূলক রাজনৈতিক প্রচার বলেই মনে করা হচ্ছে। সিপিএম পার্টি যে অভিযোগ করছে, এসআইআর কে কেন্দ্র করে সেই হিন্দু মুসলমানের রাজনীতি, রোহিঙ্গা রাজনীতি আবার নিয়ে এলো, সিএ এনআরসি, আবার মানুষকে বিভ্রান্ত করবার পরিকল্পনা। কিন্তু এবার আর সেই মানুষ আর বিভ্রান্ত হতে চাইছে না। একদিকে তৃণমূলের দুর্নীতির কারণে রাজ্যের মানুষ দুর্দশাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, সংকটাপন্ন, নারী সমাজ অসুরক্ষিত, নারীরা গণধর্ষণের শিকার হচ্ছে একাধিক জায়গায়, গণতন্ত্র আক্রান্ত, মানুষের চাকরি চলে যাচ্ছে, শিল্প কলকারখানা নেই। অর্থাৎ ধর্মীয় মেরুকরণের রাজনীতি দিয়ে কর্মসংস্থান হতে পারে না, শিল্প কলকারখানা গড়ে উঠতে পারে না, গণতন্ত্র সুরক্ষিত থাকতে পারে না, নারীরা সুরক্ষিত থাকতে পারে না। গণধর্ষণ হার থেকে অন্ততপক্ষে, আর যাই হোক, ধর্মীয় মেরুকরণের রাজনীতি দিয়ে গণধর্ষণের হাত থেকে নারীদের রক্ষা করা যায় না। তার জন্য চাই সুচিন্তিত, সুপরিকল্পিত রাজনৈতিক পরিকল্পনা, রাজনৈতিক কর্মকাণ্ড, যেটা বিজেপির মধ্যে নেই, তৃণমূলের মধ্যে নেই, যেটা আছে একমাত্র বামপন্থীদের মধ্যে এবং সিপিআইএম পার্টির মধ্যে। এটাই দাবি করে সিপিএম। সেই কারণেই তো সিপিআইএম এর প্রতি মানুষের বিশ্বাস, ভরসা আরো বৃদ্ধি পেয়েছে ধারাবাহিকভাবে, এবং 2024 সাল থেকে তারা শক্তি ধীরে ধীরে বৃদ্ধি করতে পারছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে কাতারে কাতারে মানুষ বামপন্থীদের দিকে ঝুঁকছে। লাল ঝান্ডা কালো মাথার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং রাজ্যের তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকারের হৃৎপিণ্ড বলে মনে করা হয় যে সংখ্যালঘু অংশের মানুষ, সংখ্যালঘু ভোট, সেই সংখ্যালঘু ভোট আজকে ব্যাপক হারে বঞ্চনার শিকার। সে কথা আমার কথা নয়, একথা বলছে তৃণমূল কংগ্রেসের একাধিক স্তরের নেতা। তার মধ্যে রয়েছে হুমায়ুন কবিরও একজন। হুমায়ুন কবির এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক, এবং তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা বলছে তৃণমূল কংগ্রেসের মধ্যে তোলাবাজ রয়েছে, দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব বা মানুষ রয়েছে। সেই কারণেই তো এই সংখ্যালঘু অংশের মানুষ বঞ্চনার শিকার হয়ে তৃণমূল কংগ্রেসের হৃৎপিণ্ড যাকে বলা হয়, সেই সংখ্যালঘু ভোট তৃণমূলের কাছ থেকে সরে আসছে, ঢুকছে কোথায়? বামপন্থীদের দিকে, সিপিএম পার্টির দিকে, কিছুটা যাচ্ছে আইএসএফ এর দিকে, কিছুটা যাচ্ছে কংগ্রেসের দিকে। বিজেপির বিপদ। তার মধ্যে আবার অভিজিৎ গাঙ্গুলির এই গোদের ওপর বিষ ফোঁড়ার মতো এই মন্তব্য। স্বাভাবিকভাবেই মানুষের যে বিজেপির প্রতি আস্থা তৈরি হয়েছিল, সেই আস্থাটাকে ধীরে ধীরে কমেছে, এবং রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গের বুকে বিজেপি তৃতীয় রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হয়েছে, যতই খাতায় কলমে প্রধান বিরোধী দল থাকুক। তবে প্রকৃত অর্থেই এই মুহূর্তে যা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিটাতে প্রধান রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, একথা ঠিক, একথা অস্বীকার করবার নেই। কিন্তু রাজনৈতিক গতভাবে যদি একটু লক্ষ্য করেন, তাহলে দ্বিতীয় শক্তিধর রাজনৈতিক দল হিসাবে বামপন্থীরা তথা সিপিআইএম পার্টি উঠে আসছে, এটা আর বলার অপেক্ষায় রাখে না, এবং বিজেপি তৃতীয় রাজনৈতিক দল হিসাবে তৈরি হতে যাচ্ছে। সেই কারণে তো রাজনৈতিক ক্ষমতা আবার পুনরুদ্ধার করবার জন্যই বিজেপি এই বিভ্রান্তিমূলক রাজনৈতিক প্রচার। মানুষ আর ভুলতে চাইছে না তৃণমূল এবং বিজেপির এই বিভ্রান্তিমূলক ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে মানুষ আর পা দিতে চাইছে না। সেই কারণেই তো প্রত্যেকটা মিছিল মিটিংয়ে বামপন্থীদের সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ছে। প্রত্যেকটা মিছিলে লাল ঝান্ডা কালো মাথার সংখ্যা বৃদ্ধি করছে। আর একটা কথা বলে রাখি, যে বামপন্থীরা শক্তিশালী হচ্ছে, আপনি যদি একটু লক্ষ্য করেন, 2024 সাল থেকে 2025 এই সময়ের মধ্যে যতগুলো সমবায় সমিতির নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গের বুকে, অধিকাংশ প্রায় 70 থেকে 80% সমবায় সমিতির দখলে গেছে বামপন্থীদের। মানুষ আবার বামপন্থের উপরে আস্থা রেখেছে, কারণ বামপন্থীরা আর যাই হোক দুর্নীতিগ্রস্ত নয়,
দুর্নীতির সঙ্গে আপোষ করে না, দুর্নীতি এদের স্পর্শ করতে পারে না। স্বাভাবিকভাবেই এই সমবায় সমিতিগুলো যেহেতু আর্থিক লেনদেনের একটা বড় বিষয়, সেই কারণেই আর্থিক লেনদেনের তৃণমূলের হাতে আর হচ্ছে এই জায়গাগুলো দিতে চায়নি, বিজেপিকে আর মানুষ বিশ্বাস করছে না। সেই কারণেই তো বামেদের দিকেই মানুষ আবার ঝুঁকছে। এই হচ্ছে বামপন্থীরা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। এবার আপনার যদি মনে হয় ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে তৃণমূল এবং বিজেপি, যার মধ্য দিয়ে শিল্প কলকারখানা হতে পারে না, কর্মসংস্থান সৃষ্টি করতে পারে না, দুর্নীতির বিরুদ্ধে সঠিক লড়াইটা করা যায় না, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা যায় না এবং গণধর্ষণের হাত থেকে নারীদের রক্ষা করা যায় না ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে, নারীদের সুরক্ষা দেওয়া যায় না ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে, ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে এগুলো করা যায় না বলেই বামপন্থীরা এইগুলোর বিরুদ্ধেই ধারাবাহিকভাবে আপোষহীন সংগ্রাম লড়াই করে চলেছে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে। এবার আমার যে কথাটা হচ্ছে, আপনার যদি মনে হয় এই ধর্মীয় মেরুকরণ রাজনীতিকে আপনার পছন্দ হয়, নিশ্চিতভাবে তৃণমূল এবং বিজেপিকে আপনি সমর্থন করতে পারেন। আর যদি মনে হয় ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে সরিয়ে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, যেটা বিনষ্ট করেছে এই দুটো রাজনৈতিক দল বলে মনে করা হচ্ছে, সেই সাম্প্রদায়িক সম্প্রীতি আবার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, নারীদের সুরক্ষা দেওয়া, শিল্প কলকারখানা তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই যে বামপন্থী লড়াই করছে, আপনি বামপন্থীকে সমর্থন করবেন, এটা সিদ্ধান্ত আপনার। এইটা হচ্ছে আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়। বলে রাখি, আপনার মতামত কিন্তু জানাতে ভুলবেন না এই প্রতিবেদনের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।